ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের বই খুঁজে পাচ্ছি না, এটা কোনো কথা? একটা মিনিট একটু হোল্ড করি। ওকে, সো চ্যাপ্টার 7 ট্রান্সমিশন মিডিয়া। ওকে, সো চ্যাপ্টার 7 এ ফার্স্টে জানবা ট্রান্সমিশন মিডিয়াম কি, যেটা আমরা নরমালি জানি ট্রান্সমিশন মিডিয়াম হচ্ছে সেই ফিজিক্যাল মিডিয়াম যার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি সিগন্যালটা ট্রান্সমিট হয়, বাট দ্যাট ডাজন্ট নিড টু বি ওয়্যার্ড। ওকে, সো ওয়্যারলেস মিডিয়াও আছে। সো ট্রান্সমিশন মিডিয়াম ক্যান বি ওয়্যার্ড অ্যান্ড নন ওয়্যার্ড। তো জিনিসটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার গাইডেড মিডিয়া, একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া হচ্ছে যেখানে তুমি ফিজিক্যাল একটা ট্রান্সমিশন মিডিয়াম ইউজ করো, দ্যাট মিনস ফিজিক্যাল ওয়্যার ইউজ করো, যেমন টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। আর আনগাইডেড মিডিয়া যেটা, সেটা হচ্ছে তোমার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, মানে এগুলো হচ্ছে ওয়্যারলেস যেগুলো। ঠিক আছে, তো গাইডেড মিডিয়ার মধ্যে তোমার আছে টুইস্টেড পেয়ার কেবল, যেটার সিম্পল এক্সাম্পল হচ্ছে তোমরা যে তোমার যদি পিসির পিছনে একটা তার লাগাও না, নেটের তার, নেটের ওই তারটাকে সম্ভবত ক্যাট 5 বা ক্যাট 6 তার বলে। জি স্যার, কেবল। কখনো ওই তারটাকে একটু উপরে যে সাদা চামড়াটা আছে ওটা একটু ভাঁজ করে দেখবা, ভিতরে তুমি অনেকগুলা টুইস্টেড কেবল দেখতে পারবা। দেখবা যে লাল সাদা, তারপর হচ্ছে খয়েরি সাদা, নীল সাদা, তারপর সবুজ সাদা, এরকম টুইস্টেড কেবল থাকে। তো ওইটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এখানে তোমাকে যেটা পড়তে হবে, তুমি এই পুরো জিনিসটা রিডিং করবা। টুইস্টেড পেয়ার কেবল ওখান শুরু থেকে শুরু করে এইখান পর্যন্ত এই ছকটা নট নেসেসারি, এটা তুমি মনে রাখতেও পারবা না। তারপর হচ্ছে RJ45 কানেক্টর হচ্ছিল এই যে এই কানেক্টরটা, কোনোটা সিমিলার দেখছো কখনো এই কানেক্টরটা? জি স্যার। তোমাদের পিসির পিছনে যে কেবলটা লাগানো হয় বা তোমাদের টেলিফোন লাইনে যে কেবলটা লাগানো হয় ওইটার পিছনে কানেক্টরটা, ওইটার স্যার কানেক্টরটা রাউটারেও হচ্ছে তো এটা। এটাই লাগায়। রাউটারও এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে RJ45 কানেক্টর। তোমাদের যেটা মেইনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এবং এটা 85% অফ দ্য টাইমস পরীক্ষার হলে আসে, দ্যাট ইজ ওয়াই টুইস্টেড পেয়ার কেবল ইজ টুইস্টেড। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে তুমি একটা বর্ণনা পাবা যে টুইস্টেড পেয়ার কেবলকে কেন টুইস্ট করা হয়, কেন প্যারালাল করা হয় না। ব্যাপারটা হচ্ছে তোমার নয়েজের এফেক্ট দুইটা তারে সেম রাখার জন্য এটাকে টুইস্টেড করা হয়। ঠিক আছে, যদি তোমার এরা প্যারালাল থাকতো তাহলে একটা তারে নয়েজের এফেক্ট বেশি থাকতো, একটা তারে নয়েজের এফেক্ট কম থাকতো, কিন্তু দুইটা তারে যাতে নয়েজের এফেক্ট সেম থাকে এই জন্য হচ্ছে এদেরকে টুইস্টেড করা হয়। এটাই হচ্ছে তোমার নয়েজ, মানে টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড কেন হয়। এরপরে তুমি বলবা যে আনশিল্ডেড আর শিল্ডেড টুইস্টেড পেয়ারের মধ্যে পার্থক্য কোথায়। এই ছবিগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে তোমাকে এটা বলবে যে শিল্ডেড টুইস্টেড পেয়ারের কেবলের ছবি আঁকো এবং এর কম্পোনেন্ট গুলো কি কি ছবির মধ্যে চিহ্নিত করে দেখাইতে বলবে। তারপরে হচ্ছে হলো তোমার কানেক্টর কি বলবে, যে RJ45 কানেক্টর কিসের সাথে ইউজ করা হয়, এরকম কোশ্চেন থাকবে। অ্যাপ্লিকেশনস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যাপ্লিকেশনস, কোথায় টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হয়, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসতেছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের এই ছবিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে প্রায় এই ছবিটা আঁকতে আসে, এবং এই ছবিটা আঁকতে এসে প্রত্যেকটা কম্পোনেন্ট লিখতে হয়, যেমন এটা হচ্ছে প্লাস্টিক কভার, এটা ইনসুলেটর, এটা আউটার কন্ডাক্টর, এটা ইনসুলেটর, এটা ভিতরের কন্ডাক্টর, এই জিনিসগুলো লিখতে হয়। তো কোএক্সিয়াল কেবলের রিডিং পড়বা। কোএক্সিয়াল কেবল এর এক্সাম্পল কোনটা, কোএক্সিয়াল কেবলের এক্সাম্পল হচ্ছে হলো আমরা যে ডিশের লাইন ইউজ করি, ডিশের লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ কোএক্সিয়াল কেবল। তুমি দেখবে একটা কালো থাকে,
তোমার প্লাস্টিক কভার থাকে, তার মধ্যে একটা সাদা ওয়্যার থাকে, সাদা ইনসুলেটর থাকে। সেই সাদা ইনসুলেটরের মধ্যে একটা মেটাল কালারের তার থাকে। ওই মেটাল কালারের তারটা হচ্ছে আমাদের ডিশের কানেক্টরের সাথে আমরা লাগাইতে হয়। তো এই স্ট্যান্ডার্ড তোমার মনে রাখার দরকার নেই, দ্যাটস নট নেসেসারি। তারপর কানেক্টর গুলো খুবই ইম্পর্টেন্ট। কানেক্টর তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন কানেক্টরটা, কি কানেক্টর আছে এবং কোন কানেক্টরটা কখন লাগে, এইটা। আর খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হলো অ্যাপ্লিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে স্টার মার্ক দিচ্ছি আমি এটা শেষে বলবো। এরপর হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল আমি জানি না তোমরা এখানে সবাই দেখছো কিনা। তোমরা এখানে কেউ তোমাদের আইএসপি কি তোমাদের বলছে যে ফাইবার অপটিক কেবল দেওয়া হয়? জি স্যার। তোমার যাদেরকে ফাইবার অপটিক কেবল দেওয়া হয় বলছে, তাদের দেখছো কি একটা হলুদ চিকন একটা তার দিছে ছোট, মানে তোমাদের নেটের তার তো আছেই, সাথে একটা হলুদ চিকন তার দিছে। কেউ কি পাইছো এরকম? আচ্ছা। স্যার গ্যারেজের নিচে একটা কালো বক্স আছে, ওটার মধ্যে হ্যাঁ, হলুদ। কালো বক্সের মধ্যে একটা হলুদ তার থাকে, দেখছো কখনো? জি স্যার, এটা দেখছি। ওই হলুদ তারটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। এইটার মধ্যে দিয়ে তোমার ওয়েভ হচ্ছে লাইট ফর্মে যায়, সো লাইটে আকারে যায়। সো এই জন্য এই তারটা খুবই খুবই কেয়ারফুল রাখতে হয়, খুবই নাজুক একটা তার। এটাকে কখনো ভাঁজ করতে হয় না। ভাঁজ করলে এইটার ভিতরে বেঁকে যায়, ভিতরে টিউব বেঁকে যায়। ভিতরে টিউব বেঁকে গেলে এর মধ্যে দিয়ে সিগন্যাল পাস করতে পারে না। এই জন্য সবসময় বলা হয় ফাইবার অপটিক কেবলকে কখনো ভাঁজ করতে হয় না। ঠিক আছে? আচ্ছা, আর ফাইবার অপটিক কেবলের মানে কিভাবে কাজ করে, এটা কাজ করে হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র অনুযায়ী। যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ঘটনা তোমরা জানতো না, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেল যদি আপতন কোণের হয় তখন হচ্ছে হলো আলো প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়। এরকম একটা কথা আছে না, যে রিফ্র্যাক্টেড না হয় রিফ্লেক্টেড হয়, পূর্ণ জি স্যার। অভ্যন্তরীণ প্রতিফলন। জি স্যার। ওই ধর্মের উপর বেস করে হচ্ছে হলো ফাইবার অপটিক কেবল বানানো। ঠিক আছে? তো ফাইবার অপটিক কেবলে মেইনলি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিংটা হচ্ছে তোমার ওয়াল, আর কোরটা হচ্ছে হলো যার মধ্যে দিয়ে তোমার আলোটা যাবে। সেই আলোটা এই কোর আর ক্ল্যাডিং এর যেখানে মিলন হয়েছে ওই জায়গাতে যে রিফ্লেক্টেড হয়ে আবার কোরে ফেরত আসে, আবার আরেকটা ক্ল্যাডিং এ বাড়ি খেয়ে আবার কোরে ফেরত আসে, এইভাবে চলে। তো এখন এইখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, প্রোপাগেশন মোডস। প্রোপাগেশন মোডস বলতে এখানে হচ্ছে তোমার দুই ধরনের মোড থাকে, একটা হচ্ছে মাল্টি মোড, সিঙ্গেল মোড, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স, একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। কোশ্চেনটা থাকে হচ্ছে তোমাকে ছবি এঁকে তারপরে তিনটার মধ্যে পার্থক্যকে এইটা বর্ণনা করতে হয়। এই পার্থক্যটা তুমি এই পুরা জিনিসটা যদি রিডিং পড়ো তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে। পার্থক্যটা মেইনলি যেখানে হয় সেখানে হচ্ছে হলো একটাতে কোর পার্টের ঘনত্ব একরকম, ক্ল্যাডিং পার্টের ঘনত্ব একরকম। এখন যেমন এইটাতে তোমার প্রথম যেটা মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স, সেটাতে হচ্ছে কোরের ঘনত্ব ফিক্সড, ক্ল্যাডিং এর ঘনত্বও ফিক্সড। তারপরে মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্স যেটা, এখানে কোরের ঘনত্ব ফিক্স না, কোরের ঘনত্ব মাঝখানে হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু আস্তে 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 ওটার ঘনত্ব কমতে থাকে এবং একটা সময় যে এমন একটা পর্যায়ে পৌঁছায়, কোর আর ক্ল্যাডিং এর মাঝখানে ঘনত্ব এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখান থেকে আবার রিফ্লেক্টেড হয়ে ফেরত আসে। সো জিনিসটা হচ্ছে এইটাতে কোরের ঘনত্ব ফিক্সড, ডেনসিটি ফিক্সড, ক্ল্যাডিং এর ডেনসিটি ফিক্সড। এখানে ক্ল্যাডিং এর ডেনসিটি ফিক্সড কিন্তু কোরের ডেনসিটি ফিক্সড না। কোরের ডেনসিটি মাঝখানে হচ্ছে হলো ফিক্সড, কিন্তু যত ক্ল্যাডিং এর দিকে যাবা ততই হচ্ছে হলো ঘনত্ব কমতে থাকে। এই জন্য দেখো এইখানে লাইনগুলা কি স্ট্রেট লাইন না প্রত্যেকটা? এই যে একটা ওয়ালে জি বাড়ি স্যার। খাওয়ার আগে পুরো জিনিসটা স্ট্রেট লাইন, কারণ ঘনত্ব ফিক্সড। আর এইখানে দেখো যে আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 একটা ওয়েভের মতো ফর্ম করতেছে, কারণ হচ্ছে এখানে ঘনত্ব ফিক্সড না, সেন্টারে ঘনত্ব বেশি এবং যত উপরে যাচ্ছে ঘনত্ব কমতে যাচ্ছে। এই জন্য হচ্ছে হলো এইখানে তোমার স্ট্রেট লাইন না হয় একটা ওয়েভের মতো লাইন হয়েছে। আর সিঙ্গেল মোড যেটা, সেটা হচ্ছে হলো একটা চিকন কোড থাকে যেটার মধ্যে দিয়ে শুধুমাত্র স্ট্রেট পাথে করে, লাইট ট্রাভেল করে। এবং এই সিঙ্গেল মোড যখন তুমি ইউজ করবা, প্রোপাগেশন মোড যখন সিঙ্গেল মোড হবে তখন তোমাকে এনশিওর করতে হবে তুমি যেই সোর্স থেকে লাইট সিগন্যালটা জেনারেট করতেছো সেটা যেন খুব পাওয়ারফুল সিগন্যাল জেনারেট করে। এই হচ্ছে হলো এই জিনিসখানে লেখা আছে, এটা পড়লেই বুঝবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ছবি সহকারে আসে। ঠিক আছে? সো ছবিটা খুবই ইম্পর্টেন্ট।
আচ্ছা, এই ছবি আঁকা খুব টাফ। আমি এখন পর্যন্ত কখনো দেখিনি, বাট বি প্রিপেয়ার্ড, আসতে পারে। আমি এখন পর্যন্ত কোনো এই ছবি আসতে দেখিনি, বাট আসতে পারে, বলা যায় না। আচ্ছা, কি কি কানেক্টর ইউজ করা হয় এটা ইম্পর্টেন্ট। আর তারপরে হচ্ছে হলো অ্যাপ্লিকেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ করা হয়। আচ্ছা, আনগাইডেড মিডিয়া, ওয়্যারলেস মিডিয়ার পুরাটাই তোমার রিডিং পড়তে হবে। ছকগুলা ইউ ক্যান অ্যাভয়েড দ্য ছকস, বাট রিডিং তোমাকে পুরাটাই পড়তে হবে। প্রোপাগেশন মোড, এই জিনিসটা তোমাকে ছবি আকারে আসে যে ৩ ধরনের প্রোপাগেশন মোড বর্ণনা করো। গ্রাউন্ড প্রোপাগেশন কি, স্কাই প্রোপাগেশন কি, আর লাইন অফ সাইট প্রোপাগেশন কি। তো গ্রাউন্ড প্রোপাগেশন হচ্ছে হলো তোমার হচ্ছে একটা অ্যান্টেনা থাকবে যেটা হচ্ছে পুরো সারফেস দিয়ে সিগন্যাল ট্রান্সমিট করবে পুরো সারফেস বরাবর। আর এটা স্কাই প্রপাগেশন হচ্ছে দুই পাশে দুইটা সিগন্যাল থাকবে, একটা হচ্ছে সেন্ডিং অ্যান্টেনা, একটা হচ্ছে রিসিভিং অ্যান্টেনা। সেন্ডিং অ্যান্টেনা আকাশ বরাবর সিগন্যাল মারবে, সেটা হচ্ছে আকাশে একটা জায়গায় আয়নোস্ফিয়ারে যে রিফ্লেক্টেড হয়ে আবার রিসিভিং সিগন্যালে যাবে। আর লাইন অফ সাইট যেটা, সেটা হচ্ছে হলো একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে, এবং একটা আরেকটার দিকে মুখোমুখি হয়ে থাকবে। একটা সিগন্যাল পাঠাবে, ওটা স্ট্রেট লাইন হয়ে রিসিভারের কাছে রিসিভ হবে। এটাতে যেমন দেখো গ্রাউন্ড বরাবর মানে সারফেস বরাবর প্রপাগেট করতেছিল, এটা হচ্ছে উপরের দিকে মারতেছে, উপরের দিকে রিফ্লেক্টেড হয়ে আবার রিসিভারের কাছে যাচ্ছে। আর এইটার ক্ষেত্রে কোনো কাহিনী নাই, একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে, একজন একজনের দিকে মুখোমুখি হয়ে থাকবে, স্ট্রেট লাইনে সিগন্যাল পাঠাবে। তো এই হচ্ছে হলো তোমার ৩টা প্রপাগেশন মোড। তারপরে হচ্ছে রেডিও ওয়েভস কি 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 মানে কত হার্টজ থেকে কত হার্টজ পর্যন্ত হচ্ছে রেডিও ওয়েভস হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে রেডিও ওয়েভের বৈশিষ্ট্যগুলো কি কি, যেমন রেডিও ওয়েভ ওয়াল ভেদ করতে পারে কি পারে না, এই জিনিসগুলা। তারপর রেডিও অমনি ডিরেকশনাল অ্যান্টেনা কি, এটা পড়বা। তারপর আসতেছে মাইক্রোওয়েভ, একইভাবে কত থেকে কত হার্টজের মধ্যে হচ্ছে স্পেকট্রামটা থাকে, এখানে কি কি অ্যান্টেনা ইউজ করা হয়, হর্ন অ্যান্টেনা কি, প্যারাবোলিক অ্যান্টেনা কি, এটা ছবি আকারে থাকে, দুইটার মধ্যে পার্থক্য কি। তারপর অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করা হয়, রেডিও ওয়েভের অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করা হয়। এরপর আসতেছে ইনফ্রারেড হচ্ছে হলো যে তোমরা কখনো এখন যদি তোমরা একজন আরেকজনকে ডেটা পাঠাতে চাও মোবাইলের থ্রুতে, কি ইউজ করো বলো তো? একজন একজনকে যখন মোবাইলে ডেটা পাঠাতে চাও, ধরো ছবি পাঠাবা বা গান পাঠাবা বা ভিডিও পাঠাবা, কিসের থ্রুতে পাঠাও? স্যার শেয়ার ইট। শেয়ার ইট অ্যাপ্লিকেশনটার নাম। তো এটা ব্যাক এন্ডে হচ্ছে তোমার ওয়াইফাই ডিরেক্ট ইউজ করে। তার আগে ছিল হচ্ছে তোমরা ব্লুটুথ ইউজ করতে, তাই না? জি বাট স্যার। যেটা একটা Wi-Fi সময় একটা সময় ছিল, হ্যাঁ একটা সময় ছিল যখন হচ্ছে তোমার ব্লুটুথও ছিল না, ওয়াইফাই ডিরেক্টও ছিল না। তখন তোমার একটা মোবাইল আরেকটা মোবাইলের সাথে ঘেঁষা লাগায়, একসাথে লাগায় তারপরে ডেটা ট্রান্সফার করতে হইতো। একটা পার্টিকুলার জায়গা ছিল, ইনফ্রারেড রে যেখান দিয়ে ট্রান্সমিট হইতো। তো আগের দিনে ইনফ্রারেডের মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হতো মোবাইল থেকে মোবাইলে। এটা ডিসটেন্স খুব কম, বেশি ডিসটেন্সে ডেটা করতে পারে না, ট্রান্সফার করতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে হলো তোমরা যে মোবাইল রিমোট চালাও না, রিমোট থেকে টিভিতে যে সিগন্যাল পাঠাও, এই সিগন্যালটাও কিন্তু ইনফ্রারেড সিগন্যাল। আর ইনফ্রারেড সিগন্যাল তোমার কি মনে হয়, ইনফ্রারেড সিগন্যাল কি ওয়াল ভেদ করতে পারে কি পারে না? স্যার পারে না। পারে না, কারণ যদি ওয়াল ভেদ করতে পারতো তাহলে তুমি আসলে পাশের বাসা মানুষের টিভি চ্যানেল চেঞ্জ করে দিতে পারতা। ঠিক আছে, সো ইনফ্রারেড আসলে ওয়াল ভেদ করতে পারে না। ফাইন, তো এটারও অ্যাপ্লিকেশন পড়বা। তো এখন কথা হচ্ছে আমি আসলে সবকটার অ্যাপ্লিকেশনে এত গুরুত্ব কেন দিচ্ছি, কারণ কোশ্চেন সবচেয়ে কমন কোশ্চেন যেটা এখান থেকে হয় সেটা হচ্ছে তোমাকে কয়েকটা অ্যাপ্লিকেশন বলে দিবে। লাইক বলে দিবে তোমার স্যাটেলাইট কমিউনিকেশন, বলে দিবে হচ্ছে তোমার রিমোট, বলে দিবে তোমার ওয়্যারলেস সামথিং একটা বলে দিবে, দিয়ে বলবে ধরো 5টা অ্যাপ্লিকেশনের নাম দিয়ে বলো, তোমাকে বলবে যে আইডেন্টিফাই করো যে কোনটা কোন মিডিয়ার কাজ। ঠিক আছে, যেমন তোমাদের ওই যে ইয়াতে আমি বলছিলাম না যে চ্যাপ্টার 2 তে বিভিন্ন লেয়ারে অ্যাপ্লিকেশন এই ফাংশনালিটি ছিল, তোমাকে ফাংশনালিটি দিয়ে বলবে এটা কোন লেয়ারের কাজ, এটা কোন লেয়ারের কাজ, এটা বলো। ঠিক ওই রকম 5টা অ্যাপ্লিকেশন দিয়ে বলবে যে কোনটা কোন ট্রান্সমিশন মিডিয়ার অ্যাপ্লিকেশন আইডেন্টিফাই করো। সো এই কোশ্চেনটা খুবই কমন, সো অ্যাপ্লিকেশনটা জানা খুবই খুবই ইম্পর্টেন্ট।
আচ্ছা, আর হচ্ছে হলো এই চ্যাপ্টারের ছবিগুলো খুবই সিরিয়াসলি পড়বা, কারণ হচ্ছে এই চ্যাপ্টারে খুবই কমন কোশ্চেন গুলা যেগুলো থাকে সেগুলো হচ্ছে হলো ছবি সহ থাকে। মানে ছবি এঁকে বলবে যে কম্পোনেন্ট গুলা দেখাও, বা ধরো অমনি ডিরেকশনাল অ্যান্টেনা কিরকম, বা প্যারাবোলিক অ্যান্টেনা আর হর্ন অ্যান্টেনার মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলা। কানেক্টর যেগুলো আছে কানেক্টরের মধ্যে শুধুমাত্র কোএক্সিয়াল কেবলে কানেক্টরের ছবি পড়লেই, মানে ছবিটা জানা লাগবে, বাকিগুলো কানেক্টরের ছবি জানা লাগবে না, বিকজ বাকিগুলো কানেক্টরের ছবি আঁকা পসিবল না। সো তোমার কোএক্সিয়াল কেবলের ছবি জানা থাকলেই হবে মোটামুটি। এই তো, এই চ্যাপ্টারের আর কিছু নাই, এবং খুব কমন একটা কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল কেন টুইস্টেড, সেটা ছবি দিয়ে বর্ণনা করো। ঠিক আছে, এই স্যার তাহলে এই চ্যাপ্টার থেকে তো মোস্টলি আমাদের হচ্ছে ডিসক্রিপটিভ জিনিসগুলোই পুরাই আসছে। এই চ্যাপ্টারে মোস্টলি ডেসক্রিপটিভ, কোনো নাই। মানে এখান থেকে যদি আমি তোমাকে ছোট কোশ্চেন করতে চাই তাহলে ছোট কোশ্চেন এরকমই করতে হবে, ওই যে যেরকম বললাম যে অ্যাপ্লিকেশন দিয়ে বলবো যে আইডেন্টিফাই করো কোনটা কোন মিডিয়ার। তাহলে তোমার আর বেশি লেখা লাগলো না, খালি নাম লিখে দিলে একটা একটা করে, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, তারপর হচ্ছে তোমার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এরকম। আদারওয়াইজ যদি এখান থেকে আমার কোশ্চেন করতে হয়, আই হ্যাভ টু গিভ আ ব্রড কোশ্চেন, বাট আমরা ইউজুয়ালি 320 তে কখনো ব্রড কোশ্চেন দেই না, সবসময় শর্ট কোশ্চেন রাখার ট্রাই করি। স্যার এটা তো মিডে তো দিয়ে দিয়েছে নাম্বার 6 নাম্বার না না, দিয়ে। মিডিয়া ওটা তো পরীক্ষা না, পরীক্ষা হইলে দিত না, আই অ্যাসিওর ইউ পরীক্ষা হইলে দিত না। আচ্ছা তাহলে কি আমাদের এই চ্যাপ্টারের উপর কোনো কুইজ হওয়ার চান্সেস আছে? আহ, সত্যি বলতে ভেরি লেস পসিবিলিটি, প্রবাবলি না। ওকে স্যার। ঠিক আছে, এই ওকে দেন, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে কিছু নিয়ে? না স্যার। স্যার এই সেমিস্টারটা শেষ হবে কবে স্যার? আর মেয়ের 20 তারিখ সম্ভবত। স্যার এত লেন্দি কেন স্যার, আর ভালো লাগতেছে না সেমিস্টারটা। এই সেমিস্টারটা লেন্দি হওয়ার কারণ হচ্ছে হলো 1 মাস পরে শুরু হইলো না, আর এই সেমিস্টারটা লেন্দি লাগতেছে কারণ হচ্ছে চারপাশে সিচুয়েশন খারাপ, তার মধ্যে আবার একাডেমিক প্রেশার আসলে বেশি, এটা না বলে লাভ নেই, একাডেমিক প্রেশারও বেশি। তারপরে হচ্ছে তোমার এই রোজা আছে, রোজার সময় তো এমনি সবকিছু একটু বড় বড় মনে হয়, তো এই কারণে লেন্দি মনে হচ্ছে। এটা এটা তুমি সব সেমিস্টারে দেখবে একটা পর্যায়ে ফিল হবে যে এত লম্বা কেন, কবে শেষ হবে সেমিস্টার। এটা আমাদেরও হয়, আমরা যখন টিচার থাকি আমাদেরও মনে হয় যে কবে ক্লাস নেওয়া শেষ হবে, একটু ছুটি পাবো, এরকম মনে হয়। এটা সব সেমিস্টারেই, কিছু করার নেই এটা। বাট হ্যাঁ, এই সেমিস্টার একটু বড়, প্রায় চার চার মাসের সেমিস্টার, তো এই জন্য। আগের সেমিস্টার গুলো স্যার তো পুরো এই 4 মাস হয় নাই। সেমিস্টারটা সবচেয়ে ওর্স যাচ্ছে স্যার। হ্যাঁ, কারণ একের এই পর এক ডেডলাইন। সেমিস্টারে চারপাশের অবস্থা খারাপ। মানে তুমি দেখো, তুমি তো আঙ্কেল কদিন আগে অসুস্থ ছিল, রাইট? জি তোমার ওই স্যার। সময়ের পরিস্থিতি চিন্তা করো, বা তুমি যদি এখন ফেসবুকে ঢুকো রেগুলার, তুমি কারো না কারো মরার খবর শুনবা, মরবেই। মানে 101 জনের মধ্যে কমপক্ষে তুমি তোমার ফেসবুক থেকে 3-4 জন পেয়ে যাবা যারা হচ্ছে হলো মারা গেছে। স্যার তারপরে ফেসবুক হচ্ছে বাদ দেন, ডেডলাইন। আমার রিলেটিভ স্যার বহুত মানুষ স্যার হসপিটালে অ্যাডমিটেড। এটাই, এবারে ভ্যারিয়েন্টটা খুব খারাপ, মানে একদম মেরে দিয়ে যাচ্ছে, মানুষ মেরে চলে যাচ্ছে, বুঝতেছি না এইরকম ডেঞ্জারাস ভ্যারিয়েন্ট আসলো কই থেকে। আমার কাছে যে জিনিসটা আসলে উইয়ার্ড লাগতেছে, গত বছর যে ভ্যারিয়েন্ট আসছিল কোভিড এর, আমাদের দেশে কিন্তু অত একটা প্রভাব বিস্তার করতে পারে নাই। আমার কাছে মনে হয়েছে যে ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আমাদের পরিবেশটা খুব গরম। অন্যান্য দেশের পরিবেশ তো ঠান্ডা, আমাদের পরিবেশ কিন্তু খুব গরম। কিন্তু এবার তো গরম আরো বেশি, তারপরে এত সিভিয়ার ভ্যারিয়েন্ট কিভাবে সার্ভাইভ করতে আমি বুঝতেছি না কিছু। যাই হোক, আমি বায়োলজিক্যাল নলেজ তো স্যার নাই। মিউটেশন। হ্যাঁ, হইতে পারে, মানে খাপ খাওয়াই ফেলছে আর কি পরিবেশের সাথে, এটাই সমস্যা। আর হ্যাঁ, তুমি যেটা বললে যে ডেডলাইন, মানে ডেডলাইনের পরে ডেডলাইন আসতেছে। আসলে যেই চিন্তা করে সে আসলে একটা সাবজেক্টের পার্সপেক্টিভে চিন্তা করে, বাট তোমাদের জন্য আসলে অনেকগুলা সাবজেক্টের পার্সপেক্টিভে চিন্তা করলে অনেক বেশি প্রেসার পড়ে। বাট এটাও তুমি কি করবা, কারণ তোমাদের মধ্যেই অনেকে আছে যারা এই জিনিসটাকে অ্যাবিউজ করে। ঠিক আছে, 5টা কোর্স নিয়ে রাখছে। আরে ভাই, তোমাকে কেউ 5টা কোর্স নিতে বলছে?
খালি অনলাইন সেমিস্টারে সহজে গ্রেড তোলা যাবে এই চিন্তা করে 5টা কোর্স নিয়ে ফেলে। বাট এটা কি নেওয়া কি মানে দেখায়, ভালো দেখায়? তাছাড়াও ওটা ছাড়াও আসলে ডেডলাইন তো আছেই তোমাদের, এটা না বলে লাভ নেই। এখন টিচারদেরও দোষ দিয়ে কি করবা? কারণ টিচারদেরও তো পার্সপেক্টিভ হচ্ছে তারা একটা কোর্সের সাপেক্ষে দিচ্ছে। সে তো আসলে তোমার বাকি 4টা বা 3টা কোর্সের প্রেশার দেখতে পাচ্ছে না। স্টিল ডিপার্টমেন্ট থেকে সব ফ্যাকাল্টিদেরকেই সব কোর্সের ফ্যাকাল্টিদেরকে একটু লিনিয়েন্ট হতে বলা হয়েছে। সো ডোন্ট ওয়ারি, সবাই ট্রাই করবে যতটা লিনিয়েন্ট হওয়া যায় লিনিয়েন্ট হওয়ার, ঠিক আছে? এখন একটু ডেডলাইনে চাপ টাপ কম দেওয়ার। তোমাদের সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে, আমরা চাই যে কেউ কারোর জন্য ঝামেলা না হয়ে যেতে, ঠিক আছে? সো আমরা চাই সবাই চেষ্টা করবো যে একটু লিনিয়েন্ট থাকার, একটু ডেডলাইন কম দেওয়া। ওকে, এটা ডিপার্টমেন্ট থেকেই ডিসিশন নেওয়া হচ্ছে। স্যার ফাইন। এক আর সপ্তাহের একটা ব্রেক হলে অনেক ভালো হতো স্যার। এখন দেখো, প্রবলেম যেখানে হয় আমি তোমাকে একদম বুঝাই বলি। তোমাদের ঈদ কবে? 14 তারিখ, রাইট? জি স্যার। ঈদ যদি 14 তারিখ হয়, মোটামুটি শিওর থাকো ঈদের 5 দিন আগে থেকে, দ্যাট মিনস 9 তারিখ, তো ধরো 8 তারিখ থেকে স্টুডেন্টরা বলবে স্যার ঈদ সামনে। অনেকে বলবে যে স্যার আমি ঢাকায় ছিলাম এতদিন, বাড়ি যেতে হবে, এখন পারবো না স্যার, অনেক কুইজ দিতে পারবো না, বাসায় নেট থাকে না। হয়তো বা এর মধ্যে 90% সত্যি, বাট 10% কিন্তু মিথ্যা বলবে। এটা তুমিও জানো, আমিও জানি, এটা নিয়ে না করার কিছু নাই। কিন্তু কাহিনী হচ্ছে এই ঘটনাটা ঘটবে। আর সো ঈদের আগের সপ্তাহে এখন যদি আমি তোমাকে এই মানে 5 দিন আগের মতো কোনো পরীক্ষা দেই, তখন তোমার এটা পছন্দ হবে না। আবার ঈদ থেকে পরের 3 দিন তো এমনিই ছুটি থাকে ব্র্যাক থেকে নিয়ম অনুযায়ী। তারপরে অনেকে হচ্ছে একটু এক্সটেন্ড করে, লাইক 5 দিন পর্যন্ত ছুটি নেয়। সো 5 দিন, ঈদের একদিন 6 দিন, আর আগের 5 দিন 11 দিন কিন্তু নাই, ঠিক আছে? 11 দিন নাই। তাহলে আসলে সেমিস্টার কি বাকি আছে বেশি দিন? না স্যার, ওই হিসাবে তো সেমিস্টার না বেশি দিন বাকি নেই। হ্যাঁ। সো ওই হিসেব করে তুমি যদি চিন্তা করো, যদি তোমার আমরা সব মার্কস কভার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেডলাইনের উপরে ডেডলাইন দেওয়া উচিত। তারপরও ডিপার্টমেন্ট থেকে নোটিশ দেওয়া হয়েছে যে না, স্টুডেন্টদের আসলে এখন একটা খুবই ভয়ানক সিচুয়েশন যাইতেছে, উইচ উই অ্যাগ্রি অ্যাজ ওয়েল, যে কোভিড এর এই সিচুয়েশনটা খুব ভয়ানক যাচ্ছে। সো এই সময় যতটা লিনিয়েন্ট হওয়া যায় লিনিয়েন্ট হওয়ার, আমরাও ট্রাই করবো লিনিয়েন্ট হওয়ার। তোমরাও চেষ্টা করবে এই জিনিসটার ভুল না ইউজ করার। আমি বলতেছি না তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা ভুল করো, মানে বাজেভাবে ইউটিলাইজ করো, আমি এটা বলতেছি না, বাট করে, অনেকেই করে। এটা তুমি মানে অস্বীকার করতে পারবে না, আমি জি স্যার, অস্বীকার করতে অনেকেই পারবো করে না। স্যার। তো আমরা চেষ্টা করব সবাই সবার সিচুয়েশন বোঝার, টিচাররাও লিনিয়েন্ট হবে, তোমরাও চেষ্টা করবা যাতে একবার ডেডলাইন বাড়াইলে আবার কোনো রিকোয়েস্ট করতে না হয়, তখন আর কি ব্যাপারটা আর কি নেগেটিভ ইমপ্রেশন পড়ে। তো এগুলো নিয়ে আশা করি তোমাদের ফার্দার ঝামেলা হবে না। এমনি সেমিস্টার বাকি আছে আর 15-20 দিন, যদি আমি হিসাব করি 15 দিনের মতো হয়তো বা বাকি আছে। এই দেখা যাক। স্যার ফাইনালটা কিভাবে হবে? এটা নিয়ে সো ফার আমরা যে কোনো নোট পাইনি, ইনস্ট্রাকশন পাইনি। আমি ধরে রাখছি যে ফাইনাল যেরকম হওয়ার সেরকমই হবে। অনলাইনে হওয়ার কথা অনলাইনেই হবে, কারণ আই এম প্রিটি শিওর ইউনিভার্সিটি খুলবে না এই সময়। যদি এই সময় ইউনিভার্সিটি, তো অনলাইনে পরীক্ষা হবে যদি আমরা ধরি, তাহলে হলো তোমার 35 কি 40 মার্কের একটা পরীক্ষা হবে এই। বাট এগেইন we have not received any instruction from the department. এটা হচ্ছে নরমালি যেটা হয় সেটা আমি তোমাকে বললাম। 320 তে যেটা হয় সেটা হলো অ্যারাউন্ড একটা 60 মার্কের পরীক্ষা থেকে দেন ইট গেটস কনভার্টেড টু 40। এই মিড যেভাবে হলো এইভাবে নাকি স্যার আগে? না একদম রিটেন পরীক্ষা হয়। তোমাকে 3 ঘন্টার একটা উইন্ডো দিবে, 3 ঘন্টার উইন্ডোর মধ্যে তুমি রিটেন পরীক্ষা দিয়ে শেষ করবা। শেষ করে ওই তোমার খাতার ছবি তুলে ওটা সাবমিট করবা পিডিএফ আকারে। ওকে স্যার। দ্যাটস দ্য জেনারেল প্রসিডিউর। আর সিলেবাস কি এ টু জেড? আচ্ছা, সিলেবাস যেহেতু মিড হয় নাই, বাট মিডের উপরে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সো নরমালি যেটা হয় 1 নাম্বার আর 2 নাম্বার চ্যাপ্টার বাদ যায়, বাকি চ্যাপ্টারগুলো ইনক্লুডেড থাকে। এখন যদি এই সেমিস্টারে there is a plan that one more chapter will be included, যদি আরো একটা চ্যাপ্টার ইনক্লুডেড থাকে দেন there is a chance যে তোমার মিডের আগে আরো একটা চ্যাপ্টার বাদ যাইতে পারে। ঠিক আছে, ধরো চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত বাদ, তারপর থেকে। এটা আমার অ্যাজাম্পশন,
বাট ইউজুয়াল যেটা থাকে সেটা হচ্ছে চ্যাপ্টার 1 আর 2 বাদ থাকে, 3 থেকে 8 পর্যন্ত থাকে। ঠিক আছে, জি স্যার। ফাইন। আর কারো কিছু বলার আছে? বললে বলতে পারো। না স্যার। ঠিক আছে, রোজা ভালো যাচ্ছে তো সবার? জি স্যার, জি আলহামদুলিল্লাহ। স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আবার মঙ্গলবারে আসলে কি নিয়ে জানি দেখা করার কথা? স্যার মঙ্গলবার, আচ্ছা, মঙ্গলবার তো আমাদের এক্সাম না? ও হ্যাঁ, মঙ্গলবার এক্সাম। দেখি ওই দিন সেশন নিতেও পারি, নাও নিতে পারি। যদি নেই, খুব স্মল সেশন নেব, লাইক 15 মিনিটসের জন্য। তাও এই স্লটে নিব না, আগের স্লটটাতে নিব, লাইক 1:30 থেকে 1:45 বা 1:45 থেকে 2টা পর্যন্ত এরকম সেশন নেব, জাস্ট স্মল। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মঙ্গলবার কথা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।